বদুল আলম মজুমদার ভাই আমাকে প্রশ্ন করছিল সাদা বইটা নিয়ে আসছেন কেন। সাদা বইটা হইল সংবিধান। তো বললাম যে সংবিধান হাতে থাকলে মানুষ একটু কেয়ার করে, কিন্তু ইনফ্যাক্ট ইন রিয়েলিটি আমরা দেখলাম ভয় পায়, রাইট। ইনফ্যাক্ট এই সাদা বইটাকে সবচেয়ে বেশি অবহেলা করতেছে আজকে সরকারি দল। যদি প্রশ্ন করেন কেন, আমি উত্তর দিচ্ছি। প্রশ্নটা হলো এরকম যে আপনি যেহেতু সংবিধান পালন করতেছেন, তাহলে সংবিধান মোতাবেক চলবেন। যেই কথাটা পার্লামেন্টে রিপিট হয়েছে যে 4-এর ক মোতাবেক অফিস আদালত সর্বত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ঝোলার কথা, এবং 6ষ্ঠ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, উনি বললেন যে সেই জন্যই তো আমরা সংশোধনটা চাই। তার মানে সংশোধন করে বাতিল করবেন। আই ডু অ্যাডমিট আপনি সংশোধন করে বাতিল করবেন, কিন্তু আপনার জানা উচিত, যেহেতু আপনি আইনের টিচার, অলরেডি এখানে তুষার বলে গেছে যে উনি আমাদের সবার স্যার, তো উনি যেহেতু আইনের শিক্ষক, ওনাকে জানতে হবে যে ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয় না। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার কবে হয়েছিল। আপনারা জানেন 71-এর মুক্তিযুদ্ধের অপরাধের জন্য বা মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদের বিচার কবে হয়েছিল। তার মানে এটা তামাদি হয় না। আপনি কবে সংশোধন করে বাতিল করবেন সেটা পরের কথা, কিন্তু এখন পর্যন্ত যে আপনারা সংবিধান লঙ্ঘন করতেছেন, এই আইনের আওতায় আপনাদেরকে যে কোনো লোক পরবর্তীতে ক্ষমতায় এসে আপনাদেরকে ক্রিমিনাল অপরাধ হিসাবে দাঁড়া করতে পারবে। এটার মানে হচ্ছে যে আপনি সংবিধান মানছেন না। এখন সংবিধান না মেনে চলছেন কিভাবে? 2/3 মেজরিটি। প্রশ্ন হচ্ছে যে 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনারা কি দেশ গড়বেন না দল গড়বেন, এবং দল গড়ার পর কি ব্যক্তি গড়বেন কিনা, বিষয়টা হলো এইখানে। আমি একটা সিম্পল কথা বলি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপির যে 31 দফা, তার পয়লা দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন, অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন সংবিধান সংস্কার হয় না। উনি বলেছেন কি? উনি বলেছেন যে সংবিধান স্থগিত হয়, সংবিধান সংশোধন হয়, সংবিধান বাতিল হয়, কিন্তু সংস্কার হয় না। তো ওনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন কমিশন ছিল না কেন? তার মানে সংস্কার হয়। আর যদি বলেন যে সংস্কার হয় না, তাহলে আপনি ওটা ভুল লিখেছেন এবং সেটা আপনি জানেন না। তারপরে যখন আপনি আসছেন নির্বাচন ইশতেহার দিয়েছেন, সেখানে 1 আর 2-তে সেখানেও বলা হয়েছে সংবিধান সংস্কার করবেন। তো আপনি সংবিধান সংস্কারের কথা তো আপনারাই বলেছেন, আর জুলাই সনদেও সংবিধান সংস্কারের কথা আসছে। তো সব জায়গায় তো সংবিধান সংস্কারের কথা আসছে। এইবার আসেন আপনারা এটা মানছেন না। ইয়েস, আপনি না মানলে কিচ্ছু আসে যায় না, কারণ 2/3 মেজরিটি, এটাই বাংলাদেশ। আপনি একবার 2/3 মেজরিটি পাওয়ার মানে হচ্ছে আপনি সব আইনের ঊর্ধ্বে। কিন্তু একবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, 80 বছর বয়স, 78 বছর বয়স, 85 বছর বয়স, রাষ্ট্র চালনা করতে করতে দিনের জীবন শেষ করে ফেলেছে, 40 বছর 50 বছর রাজনীতি করতেছে, কারাগারে কেন? জীবনের শেষ পর্যায়ে এত রাজনৈতিক অবদান আপনাদের, দেশ গড়লেন, সবকিছু গড়লেন, শুধুই দেশ গড়লেন, দেশের জন্য জীবন বিসর্জন দিলেন, কারাগারে কেন? দেশের জন্য যারা জীবন দেয় বা দেশের জন্য যারা কাজ করে, হয় তারা শহীদ হয়ে যায়, আর নয় বেঁচে থেকে পান্তা ভাতার ওই মরিচ পেঁয়াজ দিয়া ভাত খায়। এর মাঝখানের যারা, তারা কিন্তু সবসময় বিলাসবহুল জীবন যাপন করেন। যাদের রাজনীতিতে কোনো অবদান নাই, যাদের আন্দোলনের অবদান নাই, যাদের কোথাও কোনো অবদান নাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এইবার আসি আমরা কিছু বাতিল অধ্যাদেশ নিয়ে। বাতিল অধ্যাদেশ যেগুলো, এই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে, কোনো কারণ নাই। সিম্পল, অধ্যাদেশগুলো বানানো হয়েছিল আবার যাতে হাসিনা তৈরি না হয়। আর যারা বাতিল করছেন তারা হাসিনা তৈরি করবেন, আপাতত তারা নিজেরাই হাসিনা হবেন। সে কারণেই এই অধ্যাদেশগুলো বাতিল করছেন, এছাড়া আর কোনো কারণ নাই। আপনার এই অধ্যাদেশ যেগুলো আছে, এগুলো যদি বাতিল না করে কার্যকর করেন, এগুলোকে পাশ করানো হয়, বলেন এটা কি দেশের কোনো ক্ষতি হবে? হবে না। সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না। বিদেশের শক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নষ্ট হবে না। টোটালটা আমাদের আভ্যন্তরীণ। দেশের অর্থনৈতিক ক্ষতি হবে না। দেশের দুর্নীতি হবে না। কিন্তু তারপরে আমি করছি কেন? এইগুলো সব আমরা করব তাই। এই কারণেই আমি অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে।
সুতরাং সিম্পল আমি বলতে চাই, সব শেষে যে জায়গাটায় এই অধ্যাদেশের সাথে সম্পর্ক দুই পক্ষ বাঁচার, রাষ্ট্র পরে, আগে নিজে বাঁচবেন। আপনি যদি মুরগিকে প্রশ্ন করা হয়েছিল যে হে মুরগি বলতো তোর বেশি মায়া না তোর বাচ্চার জন্য বেশি মায়া, বললো আমার বাচ্চার জন্য খুব মায়া। তখন গরম তাওয়ার উপরে মুরগি এবং তার দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া হইল। একটু পরে দুই পায়ের নিচে দুইটা বাচ্চা নিয়ে মুরগি উপরে দাঁড়িয়ে থাকলো। অর্থাৎ নিজের চেয়ে কাউকে কেউ বেশি ভালোবাসে না, পৃথিবীতে আপনাকে বেশি কেউ ভালোবাসে না। প্রতিবেশী রাষ্ট্র বলেন, অন্য রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্র বলেন, আগে তার যার যার দেশ। ব্যতিক্রম শুধু আমরা শুধু আমাদের দেশ ভাবি না, আমরা আমাদের ব্যক্তিদেরকে ভাবি। এই ব্যক্তিদেরকে যখন ভাবি, আমি একজন সচিবকে প্রশ্ন করছিলাম, রিটায়ার্ড সচিব, তার বাসায় অনেকদিন আগে, যে আমি আপনার বাসায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাঘাটে তো ভাঙাচোরা, আপনি তো দীর্ঘদিন সরকারের দায়িত্বে ছিলেন, রাস্তাঘাট ভাঙাচোরা, স্ট্রিট ল্যাম্প নাই, কিন্তু আপনার ভিতরে তো রাজপ্রাসাদের মতো। তখন সে বলতেছে সেটা তো আমরা বুঝতে পারবো না, যারা কাজ করেছে তারা। আমি কই না, ওই রাস্তার যে টাকা, স্ট্রিট ল্যাম্পের যে টাকা, সেই টাকা আপনার বাড়িতে, এই জন্য রাস্তার এই দুরবস্থা। সুতরাং আপনি যখন বেহেশতে থাকেন, দেশবাসী তখন দোজগে থাকে। আর আমি যখন আপনার প্রাসাদের ভিতরে ঢুকতে চাই, তখন ওই ভাঙা রাস্তা পার হয়ে আসি। এর মানে হচ্ছেই জান্নাতে প্রবেশ করার পথ সত্যিই বন্ধুর। তো বিষয়টা হলো এরকম, আপনি যদি দেশটাকে নষ্ট করেন, কেন বলছি কথাটা, বাংলাদেশের 53 বছর যাবত আমি না বললেও এরশাদ সাহেবের পরের থেকে দেখব যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত, আমলা এবং সাধারণ জনগণ। আর আমলার সাথে যোগ দেয় কারা? সাধারণ জনগণ, যাদেরকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়। তখন আমলা আর ওই সরকারের প্রতিনিধি একত্র হয়ে যায় তারা ইসরায়েল, আর দেশের বাকি জনগণ হইল ফিলিস্তিন। দীর্ঘ 53 বছর বলেন আর 20 বছর বলেন, আমরা তাই দেখছি। যেখানে সরকার যাবেন জনগণের প্রতিনিধি হয়ে, সেখানে গিয়ে তারা আমলাদের সাথে আতাত করেন। ভাইস ভার্সা, তোরা তোদের মতো চলবি, আমাকে শুধু ক্ষমতায় রাখবি। আমরা ইসরায়েল, 17 লক্ষ লোক ইসরায়েল, 17 কোটি লোক হইল ফিলিস্তিন। এইভাবে চলে আসছে বাংলাদেশ। এখন দুই পক্ষের বাঁচার উপায় কি? দুই পক্ষ মানে কাদেরকে বলছি আমি? দুই পক্ষ বলতে ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নাকি আবার ইন্ডেমনিটি দিবে। আর ইন্ডেমনিটি মানে কি? দায় মুক্তি। দায় মুক্তি মানে আমি অপরাধ করছি, আমি অপরাধ তো করি নাই। কারণ আমি তো সরকার বদল চেয়েছি, আপনারা সবাই চেয়েছেন। বিএনপি যারা ক্ষমতায়, তারা নাকি ধান খেতে ঘুমিয়েছে, তাদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা, তাদের বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই খুনের ভিকটিম তো আপনারা, গুমের ভিকটিম আপনারা। তাহলে আপনাদের এত গরিমসি কেন এটা করতে? তাহলে আপনি যাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, সেখানে নাম আসবে কাদের? যেগুলো আমরা চিনি, অন্তত 100-2 ছেলে পেলের নাম আসবে, বাকিগুলো একটা আসবে না। এদেরকে দায় মুক্তি দেওয়ার মানে হচ্ছে তো তোমরা একটা অপরাধ করছো। আমি জানতে চাই, সংসদে যদি সাহস থাকে, যদি আপনাদের মনে করেন এরকম অধিকার থাকে, পার্লামেন্টের প্রস্তাব উত্থাপন করেন কালকে সরকারি পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে, যে জুলাইতে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনার সন্ত্রাসী ঘটনা, সেই ঘটনাটা কি মানে কি সরকারি ঘটনা বা সন্ত্রাসী ঘটনা কিনা, এই ব্যাপারে প্রস্তাব আনেন। আমরা দেখতে চাই পার্লামেন্টে পাশ করে কিভাবে হয়। যদি এটা সন্ত্রাসী ঘটনা না হয়, তাহলে তো আমার দায় মুক্তির বিষয় নাই। আর দায় মুক্তির বিষয় হচ্ছে যে আমি একটা অপরাধ করেছি, আমাকে দায় দেওয়া হইল। আমরা তো ইন্ডেমনিটি বিল যাকে বলে, ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। অ্যাডভার্স সরকার আসলেই আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দায় মুক্তিটা কিসের? আমার তো দায় নাই, আমি দেশকে মুক্ত করেছি, জনগণকে মুক্তি দিয়েছি, সেটার জন্য যদি আমার দায় মুক্তি সনদ নিতে হয়, এটা ট্র্যাজেডি। এইবার আসেন, যারা এটা হলো ছাত্রদের জন্য, তাদের দায় মুক্তি, অর্থাৎ তাদের মুক্তি পাওয়া দরকার। আবার সরকারে যারা আছেন তাদেরও মুক্তি পাওয়া দরকার। একটু আগে বলেছি, আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি কালকে সংবিধান ঠিক করে ফেললেও, বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে বাদ দিলেও, স্বাধীনতা ঘোষক হিসাবে বাদ দেন এবং ছবি ঝুলাবেন না কালকে থেকে, কিন্তু এই সরকার 17ই ফেব্রুয়ারি আপনার ওত নিছেন, সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। যদি 25 বছর পর, 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং এই দুই পক্ষের মুক্তির পথ একটাই, সেটা হলো গণভোট।
এই যে গণভোট আসছে, সেই গণভোটের মাধ্যমে আপনারা যদি জুলাই সনদে বাস্তবায়ন করেন এবং বাস্তবায়ন করে যদি আপনারা সংস্কার পরিষদ বানান এবং ঢোকেন, তাহলেই আপনাদের মুক্তি। এখন বলতে পারেন, বলতেছে যে গণভোট অধ্যাদেশ বাতিল। গণভোট অধ্যাদেশ বাতিল করলে কিছু আসে যায় না। গণভোট অধ্যাদেশের ফলটা চলে আসছে, অর্থাৎ গণভোট, এই গণভোটের রেজাল্ট আমরা পেয়ে গেছি, গণভোটের ফলাফল নিয়ে গেছি, ওটা ইমম্যাটেরিয়াল। আপনারা গণভোটের আলোকে কাজ করবেন। যদি প্রশ্ন করেন কিভাবে কাজ করবেন, তাহলে বলা যায় 3 দলীয় জোটের উপরে আপনারা ঐক্যমত্য হইলেই হয়ে যাবে। এটা জটিল কিছু না। আপনাদের যখন গায়ের জোরে এটা করতেছেন, একইভাবে আপনারা এটা মেনে নেন, তাহলে আপনার সব পক্ষ মুক্তি পাবেন। আমরা একটু কি পার্লামেন্টে 2 দিন আগে একটা কথা শুনেছি যে জেন জি যারা, তারা যাতে জেন জামাত না হয়ে যান। আমি হাস্যকর মনে হয় কথাবার্তাগুলো। আপনি পাশে বসলেই যদি জেনজিরা জেন জামাত হয়ে যায়, তাহলে আপনারা বলেন তো, জামাতকে নিয়ে আপনারা মন্ত্রী বানিয়েছিলেন, আপনারা জামাত হয়েছেন নাকি জামাত বিএনপি হয়েছে? আবার যখন 3 দলীয় জোটের রূপরেখা মোতাবেক আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ হয়েছে না আওয়ামী লীগ জামাত হয়েছে? এত সস্তা কথা বলেন কেন? পার্লামেন্ট এত সস্তা জায়গা না। 3 নম্বর হইল, আপনাদের প্রতিশ্রুতি দিছিলেন নির্বাচনের আগে গণভোট ইত্যাদি ইত্যাদি সব কিছু মেনে নিয়ে, এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই প্রতিশ্রুতি ভঙ্গের জন্য আপনারা কি কোনো কৈফিয়ত তলব করতে পারেন না? আপনারা একটা কথা আনতে পারেন না? নয়তো পার্লামেন্টে এটাকে বৈধ করে দেন সব পক্ষ মিলে, যে কি করবেন। সবশেষে এটাই বলবো যে 2 পক্ষ বাঁচার লড়াই। যারা দায় মুক্তি তাদেরকে দিতে চান সেই ছাত্র সমাজ, আজকে যারা এনসিপি করছে, আর আপনারা যে সংবিধান ভায়োলেট করতেছেন, এই 2 পক্ষের বাঁচার একটাই পথ, সেটা হইল গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন। নয়তো সময়ের ব্যবধানে কনসিকুয়েন্স ভোগ করতে হবে, যেভাবে ভোগ করতেছে 15 বছর শাসন করা আওয়ামী লীগের ব্যক্তিবর্গ।